কোনো মানুষের বাস্তবিক পরিস্থিতি না বুঝে কখনোই তাকে নিয়ে কোনো সমালোচনায় লিপ্ত হওয়া উচিত নয়। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক ডাক্তারবাবুর সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনার নাম সমেত ভিডিওতে কমেন্ট করুন, যাতে রবিবার গল্পে আপনার নাম উল্লেখ করে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করতে পারি। অরুণদেব বাবু শহরের একজন খুব নামকরা উকিল ছিলেন। ওনার পরিবারে ছিল ওনার স্ত্রী এবং ছোট ছোট দুটি ছেলে। বেশ অবস্থা সম্পন্ন পরিবারেরই ব্যক্তি ছিলেন অরুণদেব বাবু। উকিল মানুষ হওয়ায় একটু খিটখিটে মেজাজের ছিলেন তিনি। তা সত্ত্বেও তিনি নিজের পরিবারটাকে ভীষণ পরিমাণে ভালোবাসতেন। বাইরে যত সমস্যাই হোক না কেন, বাড়িতে এসে কিন্তু তিনি নিজের ছেলে দুটোর সাথে খুব খুশ মেজাজেই কথাবার্তা বলতেন এবং বেশ অনেকক্ষণ সময় কাটাতেন ছেলেদের সাথে। ওনার বড় ছেলেটির বয়স 12 বছর এবং ছোট ছেলেটির বয়স 10 বছরের একটু বেশি হবে। বড় ছেলেটি ক্লাস 6-এ পড়ে এবং ছোট ছেলেটি ক্লাস 5-এ উঠেছে। দুই ছেলেই পড়াশোনায় বেশ ভালো ছিল। সময় পেলে অরুণদেববাবু নিজে ওদের পড়াতে বসতেন। অরুণদেববাবুর স্ত্রী মিতালি খুবই শান্তশিষ্ট স্বভাবের ছিল। মাঝে মধ্যে কোনো কারণবশত হয়তো অরুণদেববাবু খিটখিট করলেও মিতালি চুপচাপই থাকতো। খুব একটা বেশি কথা বলা সে পছন্দ করতো না। এইভাবেই বেশ হেসে খেলে আনন্দের সাথেই তাদের সংসারটা চলে যাচ্ছিল। দুটি ফুটফুটে সন্তান এবং স্ত্রীকে নিয়ে বেশ সুখেরই সংসার ছিল অরুণদেববাবুর। একদিন ছুটির দিনে দুপুরের দিকে অরুণদেববাবু নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিলেন এবং অরুণদেববাবুর কাছ থেকে অনুমতি নিয়ে ওনার দুই ছেলেরা মাঠে খেলতে গিয়েছিল। মাঠে বন্ধুদের সাথে খেলতে খেলতে পড়ে গিয়ে ওনার বড় ছেলেটির একটি পা খুব বাজেভাবে আঘাত পায়। মাঠে পড়ে গিয়ে সে ভীষণ পরিমাণে ব্যথায় ছটপট করতে থাকে এবং কান্নাকাটি করতে থাকে অরুণদেববাবুর বড় ছেলেটি। তখন ওনার ছোট ছেলেটি দৌড়াতে দৌড়াতে বাড়িতে এসে বাবাকে খবর দিতেই অরুণদেববাবু এবং ওনার স্ত্রী হন্তদন্ত হয়ে মাঠে ছুটে যায়। সেখানে গিয়ে ওনারা দেখেন যে ওনাদের বড় ছেলেটি মাঠে শুয়ে ব্যথায় কাতরাচ্ছে, কোনো মতেই উঠে দাঁড়াতে পারছে না। অরুণদেববাবু তখন কোনো ক্রমে ছেলেটিকে কোলে করে তুলে নিয়ে পাশের বড় রাস্তার দিকে এগিয়ে আসেন এবং সেখান থেকে একটি গাড়ি নিয়ে দুই ছেলে আর স্ত্রীকে নিয়ে নিকটবর্তী হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। হাসপাতালে যাওয়ার পর ওনার ছেলেটিকে এমার্জেন্সিতে ভর্তি করা হয়। এমার্জেন্সি রুম থেকে জানানো হয় যে যত তাড়াতাড়ি সম্ভব আঘাতপ্রাপ্ত পায়ের একটি অপারেশন করতে হবে, তা না হলে পাটাকে কেটে বাদ দিতে হতে পারে। অরুণদেববাবু এবং ওনার বাড়ির লোক রাজি হয়ে যায় তৎক্ষণাৎ হসপিটাল থেকে অপারেশনের জন্য। এই অপারেশনটার জন্য ডাক্তার দীপঙ্কর লাহিড়িকে ফোন করা হয়। এই প্রসঙ্গে বলা বাহুল্য, দীপঙ্কর লাহিড়ি একজন ভীষণ নামকরা ডাক্তার ছিলেন। অরুণদেববাবু এর আগে ডাক্তার দীপঙ্কর লাহিড়ির নাম অনেক শুনেছেন এবং তিনি যে একজন ভীষণ নামকরা ডাক্তার সেটাও তিনি খুব ভালো মতো জানতেন। ডক্টর দীপঙ্কর লাহিড়ির কথাবার্তা এবং রোগীদের প্রতি তার আচার আচরণও বেশ ভালোই ছিল। একজন খুব ভালো ডাক্তার হিসেবে দীপঙ্কর লাহিড়ির খুব নাম ডাক ছিল। যাই হোক, তৎক্ষণাৎ এমার্জেন্সি অপারেশনের জন্য যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার দীপঙ্কর লাহিড়িকে ফোন করা হলো। ডক্টর দীপঙ্কর লাহিড়ি ফোনে নার্সদের জানালেন যে তিনি কিছুক্ষণের মধ্যেই হসপিটালে ঢুকছেন। তখন অরুণদেববাবুর বড় ছেলেটিকে অপারেশন রুমে নিয়ে গিয়ে প্রস্তুত করা হচ্ছিল অপারেশনের জন্য এবং অপারেশন রুমের বাইরে অরুণদেববাবু, ওনার স্ত্রী এবং ছোট ছেলেটি দাঁড়িয়ে অপেক্ষা করছিল। ওনারা সকলেই ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন ছেলেটির তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার জন্য। অরুণদেববাবুর স্ত্রী ভীষণ পরিমাণে কান্নাকাটিও করছিলেন নিজের ছেলেটির সুস্থতা কামনা করে এবং অরুণদেববাবু নিজের স্ত্রীকে সান্ত্বনা দিচ্ছিলেন বারবার করে। এইভাবে ডক্টর দীপঙ্কর লাহিড়ির জন্য অপেক্ষা করতে করতে প্রায় 1 ঘন্টা অতিবাহিত হয়ে যায়। তখনও পর্যন্ত ডাক্তারবাবু হসপিটালে এসে পৌঁছাননি। এদিকে অরুণদেববাবু তো বেশ ক্ষিপ্ত হয়ে উঠেছেন ডাক্তারের ওপর যে এতটা কেয়ারলেস কোনো ডাক্তার কিভাবে হতে পারে। তিনি বারবার করে নার্সদের কাছে গিয়ে রাগারাগি করে বলছিলেন যে ডক্টর লাহিড়ি কখন আসবেন। নার্সরা ভেতর থেকে অরুণদেববাবুকে আশ্বস্ত করছিলেন যে কিছুক্ষণের মধ্যেই ডাক্তারবাবু এসে পৌঁছে যাবেন, উনি নাকি একটা বিপদে আটকে পড়েছেন। এদিকে অরুণদেববাবুর বড় ছেলেটি ব্যথায় ছটপট করছে অপারেশন রুমে শুয়ে। অপরদিকে ওনার স্ত্রী অনবরত কেঁদে চলেছেন। সব মিলিয়ে তিনি আর নিজেকে সামলে রাখতে পারছিলেন না। প্রায় 1 ঘন্টা 15 মিনিট পর ডক্টর দীপঙ্কর লাহিড়ি হন্তদন্ত হয়ে হসপিটালে ঢুকলেন এবং ওটিতে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে প্রস্তুত হলেন। বন্ধুরা, গল্পে আগে যাওয়ার আগে গত সপ্তাহে যারা যারা কমেন্ট করেছিলেন তারা হলেন ইউএসএ থেকে রসনা বেগম,
বাংলাদেশ থেকে মমতা বিশ্বাস, ভুবনেশ্বর থেকে অনামিকা নাথ, কুচবিহার থেকে সুজিত দাস, আসাম থেকে রূপা তালুকদার, শ্যামপুর থেকে মৌসুমী মান্না, ত্রিপুরা থেকে সুনীল দাস, হরিণখোলা আরামবাগ থেকে সমীর চ্যাটার্জি, চাপড়া নদিয়া থেকে বাপ্পা সাধুকা, নিউ ইয়র্ক থেকে তারিক কুমার, কৃষ্ণনগর থেকে অনিতা বিশ্বাস, নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর থেকে রণজিৎ প্রামাণিক, নিউ জার্সি ইউএসএ থেকে অ্যান্না প্রেটি গনজালভেজ, শীতলগ্রাম থেকে কিরিটি মুখার্জি, পূর্ব মেদিনীপুর থেকে মানস মাঝি, রাসুলপুর বর্ধমান থেকে সুমিতা ঘোষ, হাওড়া থেকে জগদীশ মণ্ডল, এছাড়াও সুকুল সাহা, হিমান আর্টিস্ট, মোহাম্মদ শামসুল আরেফিন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। অরুণদেববাবু সপরিবারে অপারেশনের রুমের সামনেই দাঁড়িয়েছিলেন। দীপঙ্কর লাহিড়ীকে অপারেশন রুমে ঢুকতে দেখে তিনি চড়াও হয়ে পড়লেন ডাক্তারের ওপর। যা না তাই বলে তিনি ডাক্তারবাবুকে অপমান করতে লাগলেন। ওখানেই তিনি ডাক্তারবাবুকে বলতে লাগলেন, আপনি তো একজন ডাক্তার, তাহলে কি হিসেবে এতটা কেয়ারলেস হতে পারেন? একটা ছোট ছেলে এখানে ব্যথায় ছটফট করছে, মৃত্যু শয্যায় পড়ে রয়েছে, আর আপনার একটুও চিন্তা নেই? এই জায়গায় আপনার নিজের ছেলে হলে কি করতেন? ইত্যাদি ইত্যাদি আরও নানান রকম ভালো মন্দ কথা বলে অরুণদেববাবু ডক্টর দীপঙ্কর লাহিড়ীকে গালমন্দ করতে লাগলেন। নিজের ছেলের কথাটা শুনে যেন দীপঙ্কর লাহিড়ী হাঁ করে অরুণদেববাবুর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর তিনি সমস্ত কথাগুলো শুনতে শুনতে বললেন, ঠিক আছে, আমি আগে অপারেশনটা করে নিই, তারপরে না হয় আমাকে যা বলার বলবেন। এই বলে ডক্টর দীপঙ্কর লাহিড়ী ভীষণই হতাশাগ্রস্ত মুখ নিয়ে অপারেশন রুমের ভেতরে ঢুকে গেলেন। এরপরে প্রায় 1 ঘন্টা ধরে অরুণদেববাবুর বড় ছেলেটির অপারেশন চলল। 1 ঘন্টা পর দীপঙ্কর লাহিড়ী অপারেশন রুম থেকে বাইরে বেরিয়ে এসে অরুণদেববাবুকে এবং ওনার স্ত্রীকে বললেন, আপনাদের ছেলে এখন নিরাপদে রয়েছে, অপারেশনটা সফল হয়েছে এবং 3 দিন হসপিটালে অবজারভেশনে থাকার পর আপনারা ওকে বাড়িতে নিয়ে যেতে পারেন। এই বলে ডক্টর দীপঙ্কর লাহিড়ী চলে যেতেই যাবেন, ঠিক সেই মুহূর্তে অরুণদেববাবু আবারও ডক্টর দীপঙ্কর লাহিড়ীকে দেরি করে আসার জন্য আবারও ওনাকে গালমন্দ করতে শুরু করলেন, নানা রকম আপত্তিকর কথাবার্তা বলে। সেই মুহূর্তে সমস্ত কথা শুনে ডক্টর দীপঙ্কর লাহিড়ী শুধুমাত্র একবার করুণ দৃষ্টিতে অরুণদেববাবুর মুখের দিকে তাকালেন এবং কিছু না বলেই সেখান থেকে বেরিয়ে চলে গেলেন। এই বিষয়টাতে অরুণদেববাবু আরও ভীষণ পরিমাণে ক্ষিপ্ত হয়ে উঠলেন ডক্টর দীপঙ্কর লাহিড়ীর ওপর যে তিনি কোনো কথার কোনো উত্তর না দিয়ে বেরিয়ে গেলেন। এরপর নার্স বেরিয়ে আসলো অরুণদেববাবুকে ওনার ছেলের সম্বন্ধে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়ার জন্য। তখন তিনি নার্সকেও বলতে ছাড়লেন না যে আমি তো এই ডক্টর দীপঙ্কর লাহিড়ীর ভীষণ নাম শুনেছিলাম এবং শুনেছিলাম যে উনি নাকি একজন খুব ভালো ডাক্তার, আচার আচরণ ব্যবহার রোগীদের প্রতি ওনার মানসিকতা নাকি ভীষণ ভালো, কিন্তু আজকে যা দেখলাম তারপর থেকে আমার ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়ে গেল। ওনার এত অহংকার হয় কি করে যে পেশেন্টের বাড়ির লোককে সামান্য ন্যূনতম সম্মানটুকুও দিতে জানে না? আপনারা কিভাবে কাজ করেন এই ডাক্তারের সাথে? এই কথা বলতেই ভেতর থেকে বাইরে আসা সেই নার্সটি খুবই শান্ত এবং ধীর কণ্ঠে অরুণদেববাবুকে উদ্দেশ্য করে বলল, আপনার ডক্টর দীপঙ্কর লাহিড়ীর সম্বন্ধে পূর্বে যে ধারণাটা ছিল সেটা সম্পূর্ণ অর্থে সঠিক। আসলে ডাক্তার হিসেবে তিনি আমাদের হসপিটালের দিক থেকে সব থেকে সেরা। তারপরে আসে ওনার আচার আচরণ ব্যবহার এবং রোগীদের ক্ষেত্রে ওনার মানসিকতা, সেই ক্ষেত্রেও ডক্টর লাহিড়ী 1 নম্বরেই রয়েছেন। একথা শোনার পর অরুণদেববাবু বেশ রাগী স্বরেই বলে উঠলেন, আমার তো কোনো দিক থেকেই মনে হয় না। তখন সেই নার্সটি বলল, আসলে কি বলুন তো, সবার পরিস্থিতি বুঝে তারপরে সেই অনুযায়ী রিয়্যাক্ট করা উচিত। আজকে সকালবেলা একটা রোড অ্যাক্সিডেন্টে ওনার একমাত্র ছেলেটি, যার বয়স কিনা মাত্র 10 বছর, সেই বাচ্চাটি মারা যায়। আমরা আমাদের দায়িত্ব পালন করার জন্য ডক্টর লাহিড়ীকে ফোন করতে বাধ্য হই অপারেশনের জন্য, কিন্তু উনি নিজের দায়িত্ব থেকে পিছনে সরে যাননি। ছেলেকে মৃত অবস্থায় রেখে এসে উনি আপনার ছেলের অপারেশন করতে ছুটে এসেছেন এবং সন্ধে হয়ে যাচ্ছিল বলে শেষকৃত্য সম্পূর্ণ করার জন্য উনি তাড়াতাড়ি করে বেরিয়ে চলে গেলেন। আর আমাদের যাওয়ার সময় বলেও গিয়েছেন যে আমরা যেন আপনাকে ভালো মতো সমস্ত কিছু বুঝিয়ে দিই আপনার ছেলের সম্বন্ধে। এই কথা শোনার পর অরুণদেববাবু সেখানে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে কত বড় ভুলটাই না তিনি করেছিলেন। বন্ধুরা, ডাক্তারের প্রকৃত কর্তব্য বুঝতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, কারোর পরিস্থিতি না বুঝে কখনোই কাউকে নিয়ে সমালোচনায় জড়ানো উচিত নয়, এতে ভীষণ বড় পাপের ভাগীদার হতে হয়। দ্বিতীয়ত, আমরা যে বিষয়টাকে আমাদের দিক থেকে একরকম নজরে দেখছি, হতে পারে সেই একই বিষয় অন্য কারোর দিক থেকে অন্য রকম নজরে আবিষ্কৃত হয়েছে।
কাজেই অন্যের কোনো ব্যাপার নিয়ে বেশি রিয়্যাক্ট করার আগে আমাদের প্রথমে তাদের ব্যাপারটা ভালো করে বোঝা উচিত, তারপরেই সেই বিষয়টাতে রিয়্যাক্ট করা উচিত। তৃতীয়ত, সবসময় অন্যের দোষের দিকে আঙুল তুলে না দেখিয়ে কখনো কখনো নিজের ভুলটাকেও দেখা উচিত। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।